চ্যাপ্টার নম্বর 3 আজকে পার্ট 2 হবে। চ্যাপ্টারের নাম কি? পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এটা তো জানি, আগের দিনের ক্লাসে আমরা বেশ কিছু টপিক আলোচনা করেছিলাম, যেরকম বস্তু কি, পদার্থকে কত ভাগে ভাগ করা যায়, এবং তার সাথে সাথে এই পদার্থগুলোর মধ্যে যে মৌলিক পদার্থ বলে যে জিনিসটা আছে সেটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ পরমাণু কি, অণু কি, এই সমস্ত সম্পর্কে, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছিলাম। আর তাছাড়া পরিবাহী কি, সুপরিবাহী, কুপরিবাহী, এই সমস্ত বিষয় সম্পর্কেও জেনেছি। আজকে ওই আগের দিনের ক্লাসে যেটা আজকের ক্লাসে প্রয়োজন, শুধুমাত্র সেই 3-4-5টা টপিক আরেকবার আলোচনা করব। খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে এটা শেষ করার চেষ্টা করব, তারপরে আজকের নতুন টপিকের মধ্যে যাব। আজকে মূলত আমরা একটা পরমাণুর গঠন, যোজ্যতা নির্ণয় করা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা, সমস্ত কিছু সম্পর্কে জানব। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে একটা বস্তু মানে কি? বস্তু আমাদের আশেপাশে যা কিছু আছে সবই বস্তু, মানে যা একটা স্থান অধিকার করে আছে, যা কিছু জায়গা দখল করে আছে সেটাই বস্তু। বস্তু যে উপাদান বা বস্তুটা যে জিনিসটা দিয়ে তৈরি হয় তাকে ওই বস্তুর পদার্থ বলে। ফর এক্সাম্পল, আমরা যদি চা তৈরি করি, চা বা কফি বানাই, তাহলে কি হয়? চার মধ্যে আমরা অবভিয়াসলি জল, চার পাতা এবং চিনি, দুধ, এই সমস্ত মিশিয়ে তাই তৈরি করছি চা। চা বানানোর জন্য যে উপাদানগুলো আছে সেটা হলো জল, চা পাতা, চিনি, দুধ, এগুলো হচ্ছে উপাদান। তার মানে একটা পদার্থ, একটা বস্তু যে উপাদান দিয়ে তৈরি হচ্ছে তাকেই তো পদার্থ বলে। ফর এক্সাম্পল, এই পেনটা যে জিনিসটা দিয়ে তৈরি সেটাই এই পেনের উপাদান, এবং সেই উপাদানটাই হলো এই পেনের পদার্থ, মানে পেনটার পদার্থ বলতে পারি আমরা। এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি, তার মানে এর উপাদান হলো প্লাস্টিক, আর এটাই হলো একটা পদার্থ, প্লাস্টিক একটা পদার্থ। ক্লিয়ার হলো? এই বোর্ডটা তৈরি প্লাস্টিক দিয়ে, সাইডে অ্যালুমিনিয়াম আছে, তো তার মানে এটা প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম দুটো মিশ্রণ দিয়ে তৈরি। ক্লিয়ার হলো? এটা হচ্ছে পদার্থ। এটা একটা প্লাস্টিক, একটা পদার্থ, এখানে অ্যালুমিনিয়াম একটা পদার্থ। এইবার আমরা এই পদার্থকে 3টে ভাগে ভাগ করতে পারি: একটা মৌলিক বা মৌল পদার্থ, একটা যৌগিক বা যৌগ পদার্থ, একটা মিশ্র পদার্থ। ঠিক আছে? মৌলিক বা মৌল পদার্থ, এর মধ্যে দেখো ম কথাটা আছে, ম কথাটা থেকেই মাথায় আনবে যে এর মধ্যে, কথাটার মধ্যে আমরা বলতে চাইছি মূল, প্রধান। ঠিক আছে? মূল। তো মৌলিক পদার্থ মানে মূল, অর্থাৎ এর মধ্যে কোনো একটা বস্তু, কোনো একটা পদার্থকে যদি আমরা ভাঙি, তাহলে ওই পদার্থ ছাড়া যদি অন্য কোনো পদার্থ না পাই, তখন তাকে আমরা মৌলিক পদার্থ বা মূল পদার্থ বলতে পারি, মৌলিক পদার্থ বা মৌল বলতে পারি। ফর এক্সাম্পল, এই পেনটাকে যদি, পেনটার পদার্থটা কি বা উপাদানটা কি? প্লাস্টিক। এই প্লাস্টিকটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা প্লাস্টিক ছাড়া আর কিছু পাবো না, তাহলে ওটাই হলো আমাদের মৌলিক পদার্থ বা মূল পদার্থ। ক্লিয়ার হলো? যৌগিক পদার্থ কাকে বলে? কোনো একটা পদার্থকে যদি আমরা রাসায়নিক বিক্রিয়ায় বা সিম্পলি যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে এক বা একের বেশি মৌলিক পদার্থ দিয়ে যদি তৈরি হয় কোনো একটা জিনিস, তাকে আমরা যৌগিক পদার্থ বলে থাকি। এবং মিশ্র পদার্থ কাকে বলে? মিশ্র পদার্থ হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ মিশে তৈরি হয় মিশ্র পদার্থ। আই থিঙ্ক ক্লিয়ার হলো সবকটা। এই মৌলিক পদার্থকে যদি আমরা তো বললাম মৌলিক পদার্থ হচ্ছে কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম কণা, মানে একটা পদার্থ আছে, সেই পদার্থকে যদি আমরা ভাঙি, তাহলে ওই পদার্থ ছাড়া আর কিছু যদি না থাকে, সেটা মৌলিক পদার্থ বা মৌল। এবার ওই মৌলিক পদার্থ বা মৌলকে যদি আমরা ভাঙি, তাহলে ওই মৌলের বা মৌলিক পদার্থের সমস্ত ধর্ম বর্তমান থাকবে, সমস্ত ধর্ম থাকবে। এইরকম যে স্টেটটা, এইরকম যে অবস্থাটা, সেটাকেই আমরা পরমাণু বলি। এবার দেখো, পরমাণুটা মৌলিক বা মৌল দিয়ে তৈরি হচ্ছে, তার মানে আমরা পরমাণুর পরিবর্তে যদি কিছু কিছু সময় আমরা মৌল বা মৌলিক পদার্থ এরকমও বলতে পারি। ঠিক আছে? একই জিনিস, কোনো প্রবলেম নেই। এই পরমাণুর সংখ্যা 118টি, পরমাণুর সংখ্যা মোট 118টি। এই 118টা যে মৌল, সেটা দেখো স্ক্রিনে উঠছে। এখানে যে কটা মৌল ছবি দেখতে পাচ্ছ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে এক এক করে বলতে 118টা টোটাল মৌল আছে। এই পর্যায় সারণী সম্পর্কে তোমাদের এটার নাম হচ্ছে পর্যায় সারণী। এই যে পুরো একটা বোর্ড, এই পুরো একটা ছক, এই ছকটার নাম হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী সম্পর্কে মূলত আমাদের এই ক্লাসে নেই, ক্লাস 10 থেকে আমরা জানা শুরু করব। ক্লাস 10-এ কিছুটা জানবো এবং তারপরে 11-এ গিয়ে আবার জানতে পারবো, 11-12-এ বাকিটুকু জানতে হবে। ঠিক আছে?
এই পর্যায় সারণী সম্পর্কে প্রচুর ডিটেলস আমাদের জানতে হয়, কারণ পর্যায় সারণী যে জানবে সে কেমিস্ট্রিটা খুব ভালোভাবে বুঝতে পারবে। সো এই পর্যায় সারণীর মধ্যে থেকে আমাদের প্রথম 20টা বা 30টা মৌলর নাম পরপর মনে রাখা ভালো। প্রথম 20টা মনে রাখাই আমাদের 20টা, বেশিরভাগ স্কুল 20টার মধ্যে থেকেই দেবে, কিন্তু কিছু কিছু স্কুল আছে যারা একটু বেশি হার্ড করতে চায় কোশ্চেন, তারা 30টার মধ্যে রাখতে চাইবে, কারণ এখন থেকে তারা হয়তো প্র্যাকটিস রাখতে চাইছে, কারণ 11-12-এ গিয়ে এই 30টা মৌলের মধ্যে থেকে প্রশ্ন থাকে এবং ক্লাস 10-এ 20টা, প্রথম 20টা মৌলের মধ্যে থেকে থাকে। তোমার স্কুলের উপরে ডিপেন্ড করতে তোমার স্কুল কতগুলো মুখস্থ করতে বলছে। তোমার স্কুল যদি 20টা মৌল মুখস্থ করতে বললে এনাফ যদি বলে তাহলে 20টা পড়ো, আর যদি তোমার স্কুল 30টা মুখস্থ করে তাহলে 30টা পড়ো। ওকে, এবার আমাদের আজকের টপিকের মধ্যে ঢুকবো। এই পরমাণু যে 118টা বলা হলো, এর এক একটা নাম আছে, পরমাণু পড়ার সিস্টেম আছে। পরমাণু যে এখানে যে পর্যায় সারণীটা আছে না, পর্যায় সারণী দেখো এই ডান পাশের এইরকম লেভেলে আমাদের আছে হাইড্রোজেন, একদম শেষ প্রান্তে আছে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে আবার প্রথমে চলে আসে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে যাচ্ছে। অর্থাৎ প্রথম লাইন গেল, দ্বিতীয় লাইন গেল, তৃতীয় লাইন গেল, এইভাবে আমাদের এখানে আছে 1 2 3 4 করে পরপর স্টেপ টু বাই স্টেপ এইভাবে আছে। উপর থেকে নিচের দিকে 1 2 আকারে নেই, 1 2 আকারে নেই, 1 2 আকারে আছে এইভাবে শোয়ানো, অর্থাৎ পর্যায় বরাবর আছে, পর্যায় বরাবর। এখানে দেখো 7টা পর্যায় আছে, এই একটা পর্যায়, দুটো পর্যায়, একটা পর্যায়, দুটো পর্যায়, 3টে পর্যায়, 4টে পর্যায়, এইভাবে 7টা পর্যায় আছে, 7টা পর্যায় আছে। এই 7টা পর্যায়ে এবং 18টা শ্রেণী আছে, এইভাবে লম্বালম্বি বরাবর উপর নিচে 18টা শ্রেণী আছে। তো আমাদের মূলত প্রথম 30টা মৌল সম্পর্কে জানলেই এনাফ, আমি যেটা বললাম। তো প্রত্যেকটা পরমাণুর এক একটা নাম আছে। প্রথম পরমাণুর নাম হচ্ছে হাইড্রোজেন, তারপরের পরমাণুর নাম হচ্ছে হিলিয়াম, তারপর এটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এইভাবে প্রত্যেকটা পরপর নাম আছে। তো আমাদের পরপর মনে রাখতে হবে। সেটা বিভিন্ন রকম ছন্দ মিলিয়ে করতে পারি বা সিম্পল পরপর মনে রাখতেও পারি, ঠিক আছে। তো এখানে যে হাইড্রোজেন বলে যে নামটা আছে, সেই হাইড্রোজেনকে আমরা যখন লিখবো তখন ওই হাইড্রোজেন কথাটা পুরোপুরি অনেক সময় নাও লিখতে পারি, তাকে আমরা শর্টকাটে একটা কিছু দিয়ে লিখতে হয়। সেই শর্টকাটটা কি? এইচ। অর্থাৎ এই শর্টকাটটাকে আমরা প্রতীক বা চিহ্ন বলে থাকি। এই শর্টকাটে লেখাটাকে আমরা প্রতীক বা চিহ্ন বলে থাকি। হাইড্রোজেনের চিহ্ন বা প্রতীক হলো এইচ, হিলিয়ামের চিহ্ন বা প্রতীক হলো HE, লিথিয়ামের LI, বেরিলিয়ামের BE, বোরনের B, কার্বনের C। আরেকটা কথা আমি বলে দিই, এখানে আমি সবে মাত্র 4 5টা 6টা লিখে রেখে দিয়েছি। তা আমি স্ক্রিনে সবকটা যেখানে 30টা মৌলের চিহ্নই দিচ্ছি এবং নাম দিচ্ছি, লিখে নাও। এইবার যেটা এখান থেকে আমি বলবো, যেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে যখন হাইড্রোজেনের যদি বলে চিহ্ন কি, তাহলে এইচ, একটাই তো এখানে আছে, একটাই তো লেটার আছে এইচ, তার মানে এখানটাই এইচটা ক্যাপিটালে লিখতে হবে। যদি দুটো লেটার থাকে তাহলে আমাদের প্রথমটা ক্যাপিটাল, দ্বিতীয়টা স্মলে হবে, ঠিক আছে। সেকেন্ডটাও তাই, দেখো দুটো লেটার আছে, তাই মানে প্রথমটা এল ক্যাপিটালে, তারপরটা স্মলে। বেরিলিয়ামের বি ক্যাপিটাল, ই স্মল। আবার যখন সিঙ্গেল থাকবে তখন সেটা ক্যাপিটালে হবে কমপ্লিটলি। এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে সিস্টেম। এইবার আমরা যে পরমাণু সম্পর্কে জানলাম, এই পরমাণুর একটা গঠন হয়, মানুষের যেরকম একটা স্ট্রাকচার হয়, এই উপরে মাথা, চোখ, নাক, মুখ, গলা, বুক, পেট, তারপরে দুটো নিচে পা, এইভাবে যে পুরো বডিটা আছে না, ঠিক তেমনই একটা পরমাণুর একটা স্ট্রাকচার হয়, তারও একটা নির্দিষ্ট গঠন আছে। সেই গঠনটা আমাদের জানতে হবে। সেই গঠনটা খালি চোখে কিন্তু দেখতে পাইনি, কারণ এই পদার্থটাকে আমরা মাইক্রোস্কোপ দিয়েও যদি দেখি তাহলেও মানে বলা যায় আমাদের খালি চোখে কোনোদিনও দেখা যাবে না, ঠিক আছে। তার আবার গঠন, সেই গঠনটা আমরা যদি খালি চোখে দেখতে চাইতেছি তো অসম্ভব না, গঠনটা কিন্তু খালি চোখে দেখা যায়নি। এবং মানুষ যে দেখেছে তাও না, এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা মন্তব্য এসছে যে এইরকম টাইপের গঠনটা হতে পারে, তাছাড়া আর কিছুই না। এবং এই যে গঠনটা কিভাবে আসলো সেটা আমরা এখন জানবো না, এরপরে ক্লাস 10 বা 11-12-এ বেটারভাবে আছে। তা পরমাণুর গঠনটা বলছি, পরমাণুর গঠন এরকম গোল্লা, ঠিক আছে। টোটাল এই যে একটা দাগ, দুটো, তিনটে, চারটে করে এইভাবে 7খানা দাগ আছে। তো এগুলোকে বলা হয় কক্ষপথ। এই যে বাইরের যে গোল্লা দাগ, এগুলোকে কি বলা হয়? কক্ষপথ। আর যে মাঝখানে যেটা আছে, মাঝখানে যেটা পুরো একদম কালো করে দিয়েছি রং দিয়ে,
পেন দিয়ে, ওটাকে বলা হয় নিউক্লিয়াস। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। নিউক্লিয়াস বা কেন্দ্রক। কেন্দ্রে, এই কেন্দ্রটাকে বলা হয় কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর বাইরের এই প্রত্যেকটা যে দাগ, এই একটা 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 দাগ, প্রত্যেকটা দাগকে এক একটা কক্ষপথ বলা হয়। এই কাছে, এই নিউক্লিয়াসের কাছে যে দাগটা, এটাকে বলা হয় প্রথম কক্ষপথ, তারপর একটা দ্বিতীয় কক্ষপথ, তারপর একটা তৃতীয় কক্ষপথ, তারপর একটা চতুর্থ কক্ষপথ, তারপর একটা পঞ্চম, তারপর একটা ষষ্ঠ, তারপরে সপ্তম। তো প্রত্যেকটা কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ। আমাদের এই 4টে সম্পর্কে জানলেই এনাফ। প্রথম যে কক্ষপথ তার একটা নাম আছে, তার নাম কি? কে। 2 নম্বরের এল, 3 নম্বরের এম, 4 নম্বরে এন। কে এল এম এন, অর্থাৎ এই যে কক্ষপথ এর নাম হচ্ছে কে, তারপরটা এল, তারপরটা এম, তারপরটা এন। ঠিক আছে, এই 4টে জানলে আমাদের এনাফ। কে এল এম এন ও পি কিউ এইভাবে যাবে কক্ষপথের নাম। এটাও ক্লিয়ার হলো। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে কক্ষপথের মধ্যে আমাদের এই পুরো পরমাণু, এটা তো গোটা পরমাণু, এই গোটা পরমাণুর মধ্যে 3 ধরনের কণা থাকে। 3 ধরনের কণা থাকে। সেই 3 ধরনের কণা কি কি? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটনকে পি দ্বারা লেখা হয় স্মল, ঠিক আছে। নিউট্রনকে স্মল এন দ্বারা, আর ইলেকট্রনকে স্মল ই দ্বারা প্রকাশ করা হয় চিহ্ন। এগুলোকে শর্ট ফর্মে এইভাবে পি এন ই এইভাবে লেখা হবে। প্রোটনের যে চার্জ, প্রোটনের চার্জ হয় প্লাস, মাথায় রাখবে, প্রোটনের চার্জ হয় প্লাস বা পজিটিভ বা 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 ধনাত্মক। নিউট্রনের কোনো চার্জ নেই, এর কোনো চার্জ নেই। চার্জ বলতে আধান কি জিনিস পরে বলবো। আর ইলেকট্রনের চার্জ আছে, সেটা চার্জটা কি? নেগেটিভ বা মাইনাস। অ্যাকচুয়ালি পজিটিভ এবং নেগেটিভের জন্যই কোনো জিনিসের মধ্যে কারেন্ট সৃষ্টি হয়, কোনো জিনিসের মধ্যে কারেন্টের সৃষ্টি হয়, ঠিক আছে। ওই জিনিসটাকে পজিটিভ নেগেটিভ এটাকে বলা হচ্ছে চার্জ বা আধান। আমাদের ফোনের মধ্যে যখন আমরা চার্জ দিই তখন কিন্তু ওর মধ্যে এই পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জের আদান প্রদান ঘটে এবং স্টোর হয়, ফলে একটা শক্তি তৈরি হয় ফোনের ভেতরে, যে কারণে আমরা চার্জ, মানে যে কারণে আমাদের ওই ব্যাটারিটা স্ট্রং হয়ে যাচ্ছে, চার্জ হয়ে যাচ্ছে কমপ্লিটলি। মানে যদি আমরা বলি চার্জ হওয়া মানে ওর মধ্যে পজিটিভ আদান ভর্তি হচ্ছে, ফলে আমরা ফোনটাকে মাধ্যমে চালাতে হচ্ছে। মানে তো এইগুলো, এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এরাই কক্ষপথের গোটা এই পরমাণুটার মধ্যে কোথাও না কোথাও থাকে। কোথায় কে থাকে সেটা জানতে হবে। এই মাঝখানে যে নিউক্লিয়াস বা কেন্দ্রক, ওর মধ্যে দুজন থাকে, এই প্রোটন আর নিউট্রন, এই দুজন থাকে। তো পি এবং এন, এই দুজন প্লাস দিয়ে লিখে দিলাম, পি প্লাস এন, এই দুজন এই কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে থাকে, এর মধ্যে থাকে, ঠিক আছে। আর ইলেকট্রন একা এই বাইরের কক্ষপথ যেগুলো আছে, এই কক্ষপথের মধ্যে ঘুরতে থাকে, বাইরের কক্ষপথের মধ্যে ঘুরতে থাকে, অর্থাৎ এইভাবে পাক খায়, এক একটা কক্ষপথে এক এক রকমভাবে পাক খাচ্ছে ইলেকট্রন, প্রত্যেকটা কক্ষপথে পাক খাচ্ছে। হ্যাঁ, এবার সবকটা কক্ষপথেই যে থাকবে ইলেকট্রন তার কোনো মানে নেই। কোনো একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যার উপরে ডিপেন্ড করছে যে কতটা কক্ষপথ জুড়ে সে থাকবে। মানে এখন হয়তো ভালো বোঝা হবে না, একটু পরে বোঝাচ্ছি, সেটা একটু বেটার হবে। এখানে আমাদের মাঝখানে তো প্রোটন সংখ্যা, মানে প্রোটন আর নিউট্রন এই দুজন থাকছে মাঝখানে। কোনো একটা পরমাণুর মাঝখানে কি কি থাকছে? প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন যদি আমরা যোগ করি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে একটা সূত্র হয়, মানে ভর সংখ্যা পাই। ভর সংখ্যা পাবো। কি পাবো? ভর সংখ্যা। তাহলে কি করে বের করতে হবে? মাঝখানে থাকা প্রোটন সংখ্যা, প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা ভর সংখ্যা পাই। পরমাণুর ভর কত সেটা পাই। এই পরমাণুর মাঝখানে যে প্রোটন সংখ্যা, অর্থাৎ যতগুলো প্রোটন থাকে মাঝখানে, সাধারণ অবস্থায় কোনো পরমাণুর মাঝখানে অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, তার বাইরের কক্ষপথে ততগুলোই ইলেকট্রন থাকে।
আমরা যদি উদাহরণ নিই তাহলে ধরো হাইড্রোজেনের একটাই মানে এর প্রোটন সংখ্যা 1, এইচ লেখার পরে এরকম নিচে বা সাইডে যদি এরকম জায়গায় যদি 1 লেখে তাহলে বুঝতে হবে ওটা প্রোটন সংখ্যা লিখেছে বা ইলেকট্রন সংখ্যা লিখেছে। কারণ প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তো তাই, তার জন্য অনেকে বলবে এটাই প্রোটন সংখ্যা, অনেকে বলবে ইলেকট্রন সংখ্যা। মানে প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তাই মানে বলতে আমি বোঝাতে যাচ্ছি প্রোটন সংখ্যা যা থাকে বাইরের ইলেকট্রন সংখ্যাও তো সেম পরিমাণে থাকে, তাই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম। প্রোটন সংখ্যা থেকেই যতগুলো প্রোটন সংখ্যা থাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যাও ততগুলোই হয়। পারমাণবিক সংখ্যা, তাহলে একটা কথায় আমরা বলতে পারি যে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক দুটো জিনিস এক হয়। প্রোটন সংখ্যার পারমাণবিক সংখ্যা সেম জিনিস, মাথায় রাখবে প্রোটনের প পারমাণবিকের প, ঠিক আছে। আর সংখ্যাকেই আমরা বলি ক্রমাঙ্ক, তাই আমরা এটাই আমরা বলতে পারি, এটাকে মুছে দিয়ে লিখছি, প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যারই আর একটা নাম হয়, সেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। সমান সমান প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা তো সেম, এবং এর সমান কি হবে ইলেকট্রন সংখ্যা, এটা অর্থাৎ এটাও সেম ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ভ্যালু সেম হবে, প্রত্যেকটা প্রোটন সংখ্যার ভ্যালু যা হবে ইলেকট্রন সংখ্যার ভ্যালু তাই হবে, পারমাণবিক সংখ্যার ভ্যালু তাই হবে। এটুকু তো বোঝা গেল। এই যে প্রথম যে কক্ষপথ আছে এই কক্ষপথের মধ্যে যে কোনো পরিমাণে আমরা 5টা 10টা 20টা ইলেকট্রন প্রবেশ করিয়ে দিতে পারি না বা বসে না। প্রথম কক্ষপথে একটা নির্দিষ্ট পরিমাণে ইলেকট্রন ঢুকতে পারে, তার বেশি ঢুকবে না, তার কম ঢুকতে পারে, তার বেশি ঢুকবে না। দ্বিতীয় কক্ষপথেও তাই, তৃতীয় কক্ষপথেও তাই। প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেই ওর মধ্যে ইলেকট্রন প্রবেশ করে, তার বেশি প্রবেশ করতে পারবে না। অর্থাৎ একটা ঘরের মধ্যে দেখা হলো 100 জন বসার জায়গা আছে, তো 100 জনই আমরা বসাতে পারবো, তার বেশি মানে ঠেসে ঠুসে 100 জনই বসছে, তার বেশি আর বসানো যাবে না, কোনোভাবেই যাবে না। তাহলে কি তার বেশি আর বসাতে পারবো না। ঠিক তেমনই আমাদের এই প্রথম কক্ষপথ একটা নির্দিষ্ট পরিমাণে সিট আছে, তার বেশি প্রবেশ করানো যাবে না মানুষকে বা ইলেকট্রনকে। তারপরের কক্ষপথেও তাই, তার বেশি প্রবেশ করানো যাবে না, তারপরে কক্ষপথেও তাই। তো এটা একটা নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্র থেকে আমরা জানবো 2n তার স্কোয়ার, 2 তো 2 এর মতো থাকবে, n তার স্কোয়ার করতে হবে। nটা কি? n হচ্ছে এই কক্ষপথ সংখ্যা, প্রথমে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, মানে একের জন্য এই n এর জায়গায় আমরা 1 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন ধরবে সেটা যদি বের করতে চাই, হিসাব করতে চাই, তাহলে 1 এর এই n এর জায়গায় আমরা 1 বসাবো। 2 নম্বর কক্ষপথে বের করতে চাইলে n এর জায়গায় 2 বসাবো। 3 নম্বর কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করতে চাইলে n এর জায়গায় 3 বসাবো, বের করে তারপরে আমরা হিসাব করতে পারবো। প্রথম কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, প্রথম কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে এই সূত্রটাকে ইউজ করব, তাহলে প্রথম কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করতে চাইলে আমরা এই সূত্রটাকে ইউজ করব। তাহলে 2 যেরকম আছে সেরকম বসে গেল, এই 2 আর n এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে এখানটায় গুণ সম্পর্ক আছে, তাহলে গুণ চিহ্ন বসালাম। n স্কোয়ার মানে কি আমরা জানি যে n 2 বার গুণ, মানে n গুণ n। এবার n এর জায়গায় কোনো একটা যদি সংখ্যা বসাই, যেরকম যদি 2 বসাই, তাহলে 2 এর সাথে এখানে আর একটা 2 হবে, 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4 হবে। তা এইটা করতে হবে আমাদের। তাহলে n এর ভ্যালু আমাদের 1 2 3 4 করে হয়, যেহেতু প্রথম কক্ষপথ, তার মানে প্রথম কক্ষপথের n এর ভ্যালু 1, তাহলে এখানটায় 1 লিখবো। 1 তার স্কোয়ার, এবার 1 স্কোয়ার মানে 1 গুণ 1, তাহলে এক এককে তো একই হয়, একের সাথে 1 গুণ করলে তো একই হবে, তাহলে এখানটায় আমাদের ভ্যালু কি দাঁড়াচ্ছে, এক এককে 1, তাহলে 1 এর সাথে 2 এর গুণ করলে 2 1 2, বোঝা গেল। এই 1 এর স্কোয়ার করা মানে তো 1 হলো, তাহলে 2 গুণ 1 হলো, এবার 1 আর 2 কে গুণ করলে 2 1 2, অর্থাৎ 2 হলো। অর্থাৎ প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রনের বেশি প্রবেশ করতে পারবে না। প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটো ইলেকট্রনই প্রবেশ করবে, সর্বোচ্চ মানে সব থেকে বেশি দুটো ধরবে, তার কম ধরতে পারে, অর্থাৎ একটা ইলেকট্রন প্রবেশ করতেই পারে, তার বেশি প্রবেশ করানো যাবে না। 100টা সিট থাকলে একটা ঘরের মধ্যে, তাহলে সেই ঘরের মধ্যে 100টার কম মানুষ প্রবেশ করতে পারবে, তার বেশি না, কম প্রবেশ করতেই পারে। ঠিক তেমনই এখানে দুটো ইলেকট্রনের মধ্যে একটা প্রবেশ করতেই পারে, তার বেশি প্রবেশ করবে না, দুটোর বেশি প্রবেশ করবে না। তাহলে এটা প্রথম কক্ষপথের ক্ষেত্রে গেল। এবার আমরা দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে দেখব। তাহলে দ্বিতীয় কক্ষপথের সূত্র কি করব, 2 যেরকম আছে থাকলো, গুণ চিহ্ন দিয়ে n স্কোয়ার, n এর ভ্যালু হবে 2, তাহলে 2 এর স্কোয়ার করব, তাহলে 2 এর স্কোয়ার মানে 2 দুগুণী 4 হবে, 2 এর স্কোয়ার মানে তো 2 গুণ 2, তাহলে 2 দুগুণী 4 হবে,
তাহলে 2-এর সাথে 4-এর গুণ, 2 গুণ 4, তাহলে 4 দুগুণে 8 হলো। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রনই প্রবেশ করতে পারবে। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। প্রথম কক্ষপথের নাম কি হয়? প্রথম কক্ষপথের নাম দেওয়া ছিল কে। প্রথম কক্ষপথের নাম দেওয়া ছিল কে, দ্বিতীয় কক্ষপথের নাম দেওয়া ছিল এল, তারপর এটা এম, তারপর এটা এন, তাই তো? তাহলে আমরা তৃতীয়টা এবার বের করি, লাস্টে এই ছকের মধ্যে বসাবো। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তারপর এটা চতুর্থ। তাহলে তৃতীয়তে আমাদের 2 যেরকম থাকে বসাবো। এবার তৃতীয় কক্ষপথ মানে 3 বসবে, 3 তার স্কোয়ার, তাহলে 3 তার স্কোয়ার করলাম। তাহলে এবার 2 আর 3 স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 3 3 9, তাহলে 2 গুণ 9, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন প্রবেশ করবে, তার বেশি না। চতুর্থ কক্ষপথে 2 গুণ 4 তার স্কোয়ার, তাহলে 4 4 16, 16 দুগুণে 32, অর্থাৎ 32টা ইলেকট্রন প্রবেশ করবে, তার বেশি প্রবেশ করতে পারবে না। 32টার কম প্রবেশ করতে পারে, 18টার কম ইলেকট্রন প্রবেশ করতে পারবে, তার বেশি না। 8টার কম প্রবেশ করতে পারে, তার বেশি না। ক্লিয়ার হলো? এবার তাহলে এবার নাম অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ইলেকট্রন ধরার ক্ষমতা কে কক্ষপথে কত? 2, এলে কত? 8, তারপরটা 18, তারপরটা 32, অর্থাৎ এই সিকোয়েন্সটা মাথায় রাখবে, 2 8 18 32। গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, 2 8 18 18 32, 2 8 18 32, এই লাইনটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই লাইনটা মাথায় রেখে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইজিলি হবে, সবকটাই হবে, সব ঠিক আছে, কিন্তু এখানে একটু মাথা বেশি খাটাতে হবে। আর এছাড়া একটা শর্ট রুল বলে দেবো, সেই শর্ট রুলের ক্ষেত্রে আমাদের মাথা খাটানো লাগবে না, শুধু একটা লাইন মাথায় রাখলেই চলে যাবে। একটা লাইন, এরকম একটা সংখ্যার লাইন মাথায় রেখে দেবে, তাহলেই চলে যাবে। ইলেকট্রন বিন্যাসটা বুঝতে হবে, জানতে হবে। তো ইলেকট্রন বিন্যাস করার জন্য না 3টে নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত যেটা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে আগে যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন প্রবেশ করতে পারে? 2টো। দ্বিতীয় কক্ষপথে কটা প্রবেশ করতে পারে? 8টা। তৃতীয়তে 18টা, চতুর্থতে 32টা। এর বেশি প্রবেশ করবে না, মানে যে কটা উল্লেখ করা আছে নম্বর, সে তার বেশি প্রবেশ করবে না। এর একটা নিয়ম আছে। কি নিয়ম? ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে ভর্তি হওয়া শুরু হবে। অর্থাৎ আমি যদি এখানটা একটু আঁকার চেষ্টা করি, প্রথম কক্ষপথ এটা, তারপরে দ্বিতীয় কক্ষপথ, তারপরে তৃতীয় কক্ষপথ, তাহলে ইলেকট্রন প্রবেশ করবে, মানে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, ভর্তি করা শুরু করব, তখন প্রথম কক্ষপথ আগে করব। এই দিক থেকে শুরু করব, এই দিক থেকে না, আমরা বাঁ পাশ থেকে ডান পাশের দিকে যাওয়া শুরু করব। এটাই বলা হয়েছে প্রথম 1 নম্বর নিয়মে। তারপরে 2 নম্বর নিয়মে যেটা বলা হয়েছে তা হলো সব থেকে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন প্রবেশ করবে না। যদি কক্ষপথ তাকি, এখানে আমরা কি বলেছি? 7টা কক্ষপথ থাকে। 7টা কক্ষপথে যে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে তার কোনো মানে নেই। কথার কথা যদি বলি, সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, তাহলে 11টা ইলেকট্রন থাকলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করে, তারপরটাতে 8টা, তারপরটাতে 1টা, তাহলে তার বাইরের যে কক্ষপথ এটাই, অর্থাৎ এর 3টে কক্ষপথের মধ্যে কাজ শেষ হয়ে যাচ্ছে। 3টে কক্ষপথের মধ্যে কাজ শেষ হয়ে যাচ্ছে মানে এর যে বাকি যে আর যে কটা 4টে যে কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলো যে নেই তা কিন্তু না, ওগুলো আছে ঠিকই, কিন্তু ওগুলোর ব্যবহার নেই। তাই আমরা বলছি ওগুলোকে আমরা শেষ কক্ষপথ বলবো না। যে কটার মধ্যে ইলেকট্রন আছে তার মধ্যে সব থেকে বাইরে যেটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, সেইটাকে আমরা শেষ কক্ষপথ বলবো। অর্থাৎ 3টে দ্বারা পূর্ণ যদি হয়, তাহলে 3টের মধ্যে যেটা 3 নম্বর কক্ষপথ, সেটাকে আমরা শেষ কক্ষপথ বলে থাকবো। ওকে, সেটাই বলা হচ্ছে যে শেষ কক্ষপথ 8টার বেশি ইলেকট্রন প্রবেশ করবে না, অষ্টক পূর্তি হতে চায়। তাই এখানটা একটা নিয়ম আছে, বলে অষ্টক পূর্তি হতে চায়, তার জন্য 8টার বেশি ইলেকট্রন প্রবেশ করবে না। বাইরের কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন প্রবেশ করবে না, 9টা কখনোই হবে না, তার আগেরগুলোতে হতে পারে, কিন্তু লাস্টেরটাই হবে না। 3 নম্বর বলছে সব থেকে বাইরের কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন তখনই প্রবেশ করতে পারবে যখন শেষ কক্ষপথের আগের কক্ষপথটি সম্পূর্ণরূপে ভর্তি থাকবে। মানে এই বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করতে পারবে, 2টো তো প্রবেশ করলো, কিন্তু আমরা যখন 3টে ইলেকট্রন প্রবেশ করাতে চাইবো বা 4টে ইলেকট্রন প্রবেশ করাতে চাইবো, তখন এই তার আগের যে কক্ষপথটা, সেটাই যতটা ইলেকট্রন প্রবেশ করানোর কথা ততটা ইলেকট্রন যেন কমপ্লিটলি পূর্ণ থাকে। অর্থাৎ যদি এখানে 8টা ইলেকট্রন থাকে, মানে আমি দেখালো এই 3 নম্বর কক্ষপথে 3টে ইলেকট্রন প্রবেশ করাতে চাইছি, তাহলে আমাদের এই কক্ষপথে অবভিয়াসলি 8টা পূর্ণ হওয়া চাই, 8টে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়া চাই। যদি এই কথাটা ভালো না বোঝা যায়, তাহলে 1 নম্বর কথা, শর্ট যে রুলসটা আছে সেটা প্রথম 20টার ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রথম 20টা ইজিলি বের করতে পারবে শর্ট রুলসের মাধ্যমে।
2 নম্বর যে কথা সেটা হচ্ছে এখন যে আমি ইলেকট্রন বিন্যাস করব যখন তখন ইজিলি বোঝা যাবে, ঠিক আছে? তাই বেশি কথা না বাড়িয়ে এবার ইলেকট্রন বিন্যাসের মধ্যে ঢুকছি। তো প্রথমে যেটা রয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। আমি এই সাইডে যে কটা সংখ্যা লিখে দিয়েছি প্রত্যেকটা যে যার ইলেকট্রন সংখ্যা লিখে দেওয়া, এবং এই পরপর এই 30টা মৌলকেই তোমাদের জানতে হবে, ঠিক আছে? তো প্রথম হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1, তার মানে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে দুটোর বেশি তো ধরবে না, তার মানে একই হবে এর ইলেকট্রন বিন্যাস, হয়ে গেল 1। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? প্রথমত এর ইলেকট্রন আছে দুটো, তাহলে এর সব থেকে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করতে পারে, তার বেশি করবে না, তাহলে 2 লিখে দিলাম, হয়ে গেল। লিথিয়াম, এটার নাম Li, লিথিয়াম। লিথিয়ামে 3টে ইলেকট্রন থাকে, তাহলে এর প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করতে পারবে, দ্বিতীয় কক্ষপথে 8টা প্রবেশ করতে পারে, তার বেশি প্রবেশ করবে না, তার মানে আমরা একটা প্রবেশ করাতেই পারি, তার কম তো প্রবেশ করতে পারে, 8টার তো কম প্রবেশ করতেই পারে। বেরিলিয়াম, বেরিলিয়ামে 4টি ইলেকট্রন থাকে, তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করতে পারে, 2 লিখে দিলাম। আর কটা? দুটো তো চলে গেছে, 4টে থেকে দুটো হয়ে গেছে, আর দুটো আছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে 2 লিখে দিতে পারি, হয়ে গেল ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। তারপরটা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরনের 5টা ইলেকট্রন আছে, তাহলে 5টা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষপথে দুটো ধরে গেল, তাহলে 5টার থেকে দুটো চলে গেছে, আর থাকলো 3টে, তাহলে 2 নম্বর কক্ষপথে 3টে ইলেকট্রন প্রবেশ করবে। এটা আমি এইভাবে করাচ্ছি, কিন্তু চিত্রতে অনেক সময় দিতে পারে, তোমাদের লেভেলে দেবে না আশা করা যায়, বাদ দিলাম। বোরন, কার্বন, এবার কার্বনের 6টা ইলেকট্রন থাকে, তাহলে 6টার মধ্যে প্রথম কক্ষপথে দুটো ধরে গেল, দ্বিতীয় কক্ষপথে 8টা ধরতে পারে, কিন্তু আমার 8টা তো লাগবে না, 6টার মধ্যে দুটো ধরেছে, তাহলে আর 4টে আছে, সেই 4টে আমরা দ্বিতীয় কক্ষপথে দিয়ে দেবো। নাইট্রোজেন, দুটো ইলেকট্রন, এখানে 7টা ইলেকট্রন থাকে, তাই প্রথম কক্ষপথে দুটো ধরলো, তার পরের কক্ষপথে 8টা ধরে, 8টা তো আমার লাগবে না, 7টা ধরেছে, তার মানে 7টার মধ্যে থেকে দুটো হয়ে গেছে, তাহলে আর পরে থাকলো 5টা, তাহলে 5 এখানে বসিয়ে দেবো। 8টা ধরতে পারতো, তাই আমি 5 লিখতেই পারি, তার কম আছে, সিট 8টা আছে, সিট 8টার মধ্যে 5 জন বসে আছে, ক্লিয়ার হলো? অক্সিজেন, অক্সিজেনের প্রথম কক্ষপথ যেহেতু ইলেকট্রন সংখ্যা 8, তাই প্রথম কক্ষপথে 2 প্রবেশ করলো, 2 দিলাম, মানে দুটো ইলেকট্রন ধরলো প্রথম কক্ষপথে। তারপরে দ্বিতীয় কক্ষপথে 8টা প্রবেশ করার কথা, কিন্তু 8টা কি প্রবেশ করবে না, কারণ এখানে 8টার মধ্যে থেকে দুটো চলে গেছে, তাহলে এরপরে থাকলো 6টা, তাই 6 এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফ্লুরিন, ফ্লুরিনের 9টা ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা বাদে না মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ইলেকট্রন সংখ্যা কার কতগুলো সেটা মুখস্থ করতে হবে। যদি পরপর মুখস্থ করো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এইভাবে যদি মুখস্থ করা হয় তাহলে তো পরপর নাম্বার সেম থাকে, মানে 1 2 3 4 করেই থাকে, তার জন্য ইজিলি মনে থেকে যাবে, তাহলে আলাদা করে আমাদের এর কতগুলো ইলেকট্রন সংখ্যা এরমভাবে মনে রাখা লাগবে না, ঠিক আছে? তাছাড়া প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে। এরপর হচ্ছে ফ্লুরিন, ফ্লুরিনের ইলেকট্রন সংখ্যা 9টা, তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন ধরলো, দ্বিতীয় কক্ষপথে 8টা ঢোকার কথা, কিন্তু আমরা 8টা কি দেবো না, কারণ এর আছে 9টা, 9টার মধ্যে থেকে দুটো চলে গেছে, তাহলে আর 7টা দিয়ে দেবো। তারপরে আছে নিয়ন, নিয়নের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করলো, 10টার মধ্যে দুটো চলে গেছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টা প্রবেশ করবে। দেখো এই হলো নিয়নে এসে কমপ্লিটলি দ্বিতীয় কক্ষপথ কমপ্লিটলি পূর্ণ হয়ে গেছে, তার মানে আমাদের দ্বিতীয় কক্ষপথে কিন্তু আর প্রবেশ করবে না, এরপরের থেকে দ্বিতীয় কক্ষপথে কিন্তু আর ইলেকট্রন প্রবেশ করাতে পারবো না, তারপরের কক্ষপথে এবার ইলেকট্রন প্রবেশ করাবো। তাহলে এখানে আছে সোডিয়াম, সোডিয়ামে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করলো, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করলো, তাহলে 2 আর 8 কত হলো 10, এখানে আছে 11, তার মানে কমা দিয়ে আমরা তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে দিতে পারি। তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করলো, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করলো, তৃতীয় কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করবে, কারণ এর 12 আছে ইলেকট্রন সংখ্যা, তাহলে প্রথম কক্ষপথে দুটো, তারপরে 8টা, 10 হলো, 10 আর 2 12, ক্লিয়ার হলো? তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে 2, 8, 3, কারণ দেখো এটা তো আমরা পরপর করছি বলে এরকম 3 4 5 আমরা ইজিলি করতে পারছি, এখানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, প্রথম দুটো সেম থাকবে, ইজিলি করতে পারছি। কিন্তু আসলে যখন আমরা আলাদাভাবে করবো, দেখালো শুধু ফসফরাস দিল, শুধু বেরিলিয়াম দিল, শুধু বোরন দিল, শুধু ক্লোরিন দিল, শুধু আর্গন দিল, তখন তো আমাদের ওই মাথা কাটাতে হবে। হ্যাঁ, তো তার এখানটা আছে সিলিকন, 14 ইলেকট্রন সংখ্যা, তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে তো 8টা, কারণ এটা তো কমপ্লিটলি হয়ে গেছে, 14টা আছে, তার মানে 8 আর 2 10, এর মধ্যে আর কোনো ছেড়ছাড় করতে পারবো না, প্রথম দুটোতে যেরকম আছে সেরকমই বসে গেল, তারপরেতে আমরা কম বেশি করতে পারবো। এখানে 18টা ইলেকট্রন প্রবেশ করার কথা, কিন্তু 18টার মধ্যে আমার 18টা দরকার নেই, 14টার মধ্যে 8 আর 2 10 চলে গেছে, তার মানে 4 পড়ে আছে, তাই এখানে 4 লিখে দেবো, হয়ে গেল। পি এর ক্ষেত্রে 15টা ইলেকট্রন বিন্যাস, মানে 15টা ইলেকট্রন সংখ্যা আছে, তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রবেশ করলো, তারপর এটাতে 8টা
তারপরটাতে 15টার মধ্যে 10টা চলে গেছে, তার মানে 5টা পড়ে আছে, তাই 5 লিখে দিলাম। সালফারের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টো, তারপরটাতে 8টা, তারপরটাতে 16 আছে, তার মানে 10টা হয়ে গেছে, 6 পড়ে থাকলো, 6। ক্লোরিনের 17 ইলেকট্রন সংখ্যা, তাহলে 2,8,7, 10 আর 7 17। আর্গন 2,8,8। তারপরে পটাশিয়াম কে দেওয়া আছে কিন্তু নাম হবে পটাশিয়াম, 2,8,9, তাই তো, কারণ 19টা আছে, তাহলে 2 আর 8 10 হয়ে গেল, তারপরে 9। ঠিক হলো না, কারণ আমাদের সেকেন্ড নিয়মে কি বলা আছে সব থেকে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে এখানে 2, 8, 9, বাইরের কক্ষপথে 9টা ইলেকট্রন প্রবেশ করছে, 8টার বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা প্রবেশ করতে পারবে না। তার মানে মুছে দিয়ে আমরা এখানে 8টা ইলেকট্রন প্রবেশ করাবো, এবং সবার বাইরের কক্ষপথে মানে কমা দিয়ে আমরা 1 করে দেবো, অর্থাৎ 9-এর পরে 8 আর 1-এ 9 হয়ে গেল, এবার এখানটায় 10 হয়ে গেল, তাহলে 10 আর 8 আর 1-এ 9, অর্থাৎ টোটাল 19টাই হয়ে গেল। তারপরে আছে সি এর আমাদের ইলেকট্রন সংখ্যা 20, তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করলো, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করলো, তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করলো, তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করলো। কেন? কারণ এখানে কিন্তু আমাদের এখানে ওই আগের নিয়মে আগেরটার মতনই হবে। এখানে যদি আমরা 10 লিখতাম, 10 লিখলে তো আমাদের 20টা ইলেকট্রন কমপ্লিট হতো, কিন্তু বাইরের কক্ষপথে 8টার বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানটায় 9 লিখবো, এখানটা 8 লিখবো, অর্থাৎ 8টা ইলেকট্রন প্রবেশ করলো, 8টার বেশি যেন না হয়, এবং তারপরে 2 লিখে দেবো, অর্থাৎ এখানে 8 আর 2 10, আর এখানে 8 আর 2 10, অর্থাৎ 10 10 20 হলো। ক্লিয়ার হলো? এই যে 20টা ইলেকট্রন বিন্যাস করা হলো, 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস করা হলো, এই প্রথম 20টা ইলেকট্রন বিন্যাসের সহজ একটা পদ্ধতি বলে দিই, বেশি মাথা খাটানো লাগবে না, তা হলো 2, 8, 8, 18, 18, 32, 32, এরকম একটা নিয়ম। ঠিক আছে, মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন প্রবেশ করবে, তারপরেটাতে 8টা, তারপরেটাতে 8টা, তারপরেটাতে 18, এইটা মাথায় রাখো, তাহলে প্রথম 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস ইজিলি পেরে যাবে। ফর এক্সাম্পল ধরো এই লাস্টের সি এর ক্ষেত্রে আমাদের 2টো ইলেকট্রন প্রবেশ করেছে, তারপরে 8টা, তারপরে 8টা, দেখো এখানে আমি 8টা লিখে দিয়েছি, ওই একটা কম বেশি হচ্ছে কেন সেই কারণ ফারণ অত মাথায় রাখা লাগবে না, অর্থাৎ 2 নম্বর নিয়ম মাথায় রাখাই লাগবে না, 2, 8, 8, আর তারপরে আর 2টো বাকি আছে, তাই সেই 2 বসিয়ে দিয়েছি। বোঝা গেল? এই সিকোয়েন্সটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে, এই সিকোয়েন্সটা মাথায় রাখলেই হয়ে যাবে প্রথম 20টার ক্ষেত্রে, তারপরে কিন্তু খাটবে না এই শর্ট রুল। বারবার বলছি, প্রথম 20টার বাইরে যদি হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে আমাদের এই 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এদের ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হবে, এবং এদের ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমাদের এই 2 আর 3 নম্বর নিয়ম ভালোভাবে মাথায় কিন্তু রাখতেই হবে, কারণ এখানে আমাদের এই 2 নম্বর এবং 3 নম্বর মৌলের নিয়মের প্রয়োগ আছে। তাহলে এখানে আছে স্ক্যান্ডিয়াম, এসসিতে হয় স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয় 21, তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন প্রবেশ করবে, দ্বিতীয়টাতে 8টা, তৃতীয়তে তাহলে এখানে আমাদের 21-এর মধ্যে আমাদের 10টা ইলেকট্রন প্রবেশ করে গেছে, তারপরে কিন্তু আমরা কমপ্লিটলি ভরে দিতে পারবো না। দেখো আমাদের 21টার মধ্যে থেকে 10টা চলে গেছে, তাহলে আরও কটা পড়ে আছে? 11টা। এখানে তো 11 লিখতে পারবো না, 11 লিখলে 8টার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 8টা লিখবো কি? আচ্ছা 8টাই লিখি আগে, 8টা লিখলাম, 8টা লেখার পরে তাহলে কটা হলো টোটাল? 18টা, 18, তাহলে আর 3টা বাকি আছে, 19, 20, 21, মানে 3টে ইলেকট্রন বাকি আছে, সেটা 4 নম্বর কক্ষপথে প্রবেশ করিয়ে দিলাম। ইলেকট্রন বিন্যাস কি সঠিক হলো? না, হয়নি। কারণ কি? কারণ আমাদের এই 3 নম্বর নিয়মে লেখা রয়েছে সব থেকে বাইরের কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন তখনই প্রবেশ করতে পারবে যখন শেষ কক্ষপথের আগের কক্ষপথ সম্পূর্ণ পূর্ণ হবে। তাহলে এই যে 3 নম্বর কক্ষপথটা, এতে তো 18টা ইলেকট্রন সর্বোচ্চ প্রবেশ করতে পারে, তাহলে কমপ্লিটলি পূর্ণ আছে? নেই। যদি না থাকে তাহলে কিন্তু আমরা এখানে 3টে ইলেকট্রন প্রবেশ করাতে পারবো না, এখানে 2টো ইলেকট্রন প্রবেশ করাতে হবে, অর্থাৎ 2টোর বেশি তখনই প্রবেশ করাতে পারবো যখন এই 3 নম্বরটা বা তার আগের কক্ষপথটা কমপ্লিটলি পূর্ণ থাকবে। হ্যাঁ, তাহলে এখানটায় আমরা এখানে 8 লিখবো না, কারণ দেখো এখানে 2টো ইলেকট্রন প্রবেশ করেছে, এখানে 10টা, তাহলে 2 আর 10 12টা ইলেকট্রন প্রবেশ করে গেছে অলরেডি, তাহলে 12টা ইলেকট্রন প্রবেশ করে গেলে আর বাকি আছে কটা? আর কটা বাকি আছে? 9টা, তাহলে 9 এখানে লিখে দেবো। তাহলে এবার দেখি, এখানে 10 আর 9 19 20 21টা কমপ্লিটলি প্রবেশ করে গেছে। এখানে আমরা 3টে 4টে তখনই করতে পারবো যখন এখানটায় 18 হবে, যখন এই 3 নম্বর কক্ষপথে 18টা ইলেকট্রনই প্রবেশ করবে। এবার স্ক্যান্ডিয়াম হলো টাইটেনিয়াম, 22টা আছে, তাহলে 2,8, তারপরে এখানে 10 করে দেবো, 2, কারণ এখানেও সেম প্রসেস, এখানে 2 হলো, কারণ 2-এর বেশি আমরা প্রবেশ করাতে পারবো না, তাই এখানটায় থেকে ভরা শুরু করেছি। 23-এর এখানে ভ্যানাডিয়াম আছে, তাহলে 2,8, 11, 2,
এখানে ক্রোমিয়াম আছে, এই ক্রোমিয়ামটা ব্যতিক্রমটা ক্লাস 11-এ গেলে ভালো করে আমাদের বোঝানো আছে 11-এ। তার জন্য এখন আমরা এই ব্যতিক্রমের মতনভাবেই পড়ে চলে যাব। এখানটায় থাকে 2, 8, 13, 2, 8, 13, 1, 2, 8, 13, 1। ক্লিয়ার হলো? এরপর আছে ম্যাঙ্গানিজে কী হবে? 2, 8, এখানটায় এই যে কক্ষপথটা, এই কক্ষপথে কটা ইলেকট্রন প্রবেশ করবে? এখানটায় আমাদের প্রবেশ করবে 13। তাহলে 2 আর 10, 10, 3 হচ্ছে 23, 24, 25, 25টা হয়ে গেল। তারপরের যে কক্ষপথটা আছে, মানে তারপরের যে মৌলটা আছে সেটা হচ্ছে এফি মানে আয়রন মানে লোহা। 26টা আছে, তাহলে 2, 8, 14, 2। তারপরে হচ্ছে 2, 8, 15, 2। তারপরে হচ্ছে 2, 8, 16, 2। তারপরে হচ্ছে 2, 8, এটাও ব্যতিক্রম। আচ্ছা, সিইউ 18,1 হবে, 2, 8, 18,1। আচ্ছা, ব্যতিক্রম বলতে কি, এটা কিন্তু কমপ্লিটলি পূর্ণ হয়ে গেছে, 18 কমপ্লিটলি পূর্ণ হয়ে গেছে, তাই এখানে একটা ইলেকট্রন পড়ে আছে, তাই ওখানে 1 লিখলাম। ঠিক আছে, সর্বোচ্চ প্রথম কক্ষপথে 2টো, তারপর এটাতে 8টা, তারপর এটাতে 18টা, তারপর এটাতে 2টো, কমপ্লিটলি 30টা ইলেকট্রন প্রবেশ করে গেছে। ঠিক আছে, 18 আর 2 হচ্ছে 20 আর এখানে 10। ইলেকট্রন বিন্যাস শেষ, এখানেই শেষ করছি ইলেকট্রন বিন্যাস। এরপরে আছে যেটা যোজ্যতা নির্ণয়। যোজ্যতা কাকে বলে আগে বুঝি। যোজ্যতা মানে দুটো মৌলের পরস্পরে যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকেই যোজ্যতা বা যোজন ক্ষমতা বলে। অর্থাৎ এই একটা মৌল আছে, এই একটা মৌল আছে, দুটো যখন জুড়বে সেই জোড়ার ক্ষমতাটাকেই বলা হচ্ছে আমাদের যোজ্যতা বা যোজন ক্ষমতা। এই যোজ্যতা নির্ণয় করার একটা পদ্ধতি আছে। যোজ্যতা নির্ণয়ের জন্য প্রথমত যে মৌলটার যোজ্যতা নির্ণয় করব তাকে আমরা ইলেকট্রন বিন্যাস করে নেব তার, এবং তার সব থেকে বাইরের যে কক্ষপথ, সেই কক্ষপথের যে সংখ্যাটা থাকবে সেটাই হলো তার যোজ্যতা হবে, সেটাই তার যোজ্যতা। অর্থাৎ এখানে Ca ক্যালসিয়ামের যোজ্যতা কত হচ্ছে? 2। ঠিক আছে, এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের সব থেকে বাইরের কক্ষের যোজ্যতা হচ্ছে, মানে কক্ষের ইলেকট্রন সংখ্যা 1। তার মানে এর যোজ্যতা হবে, সোডিয়ামের যোজ্যতা হবে 1। কিন্তু একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? এটা এই সব থেকে বাইরের কক্ষপথে যদি 1, 2, 3, 4 এই 4টে সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকে, তাহলে সেটাই তার যোজ্যতা হবে। কিন্তু যদি 5, 6 অর্থাৎ 4-এর থেকে বড়, 5-এর সমান বা 5-এর থেকে বড় যদি কোনো সংখ্যা থাকে, তখন আমাদের নিয়ম হয় 8-এর থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করতে হয়। ফর এক্সাম্পল, এখানে যেটা আছে নাইট্রোজেন N, এর ইলেকট্রন সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস করলে, সরি ভুল লিখে দিয়েছি, ইলেকট্রন বিন্যাস করলে আমাদের হয় প্রথম কক্ষপথে 2, তার পরের কক্ষপথে হয় 5, তাহলে 5 আর 2 হলো 7, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। এবার এর বাইরের কক্ষপথে আছে 5, তাহলে এটা কি এর ইলেকট্রন হবে, যোজ্যতা হবে না? কারণ কি? তাহলে বাইরের কক্ষপথে আছে 5টা ইলেকট্রন, এবার এই 5টা ইলেকট্রনের মধ্যে থেকে আমাদের যোজ্যতা নির্ণয়ের সিস্টেম কি বললাম? 8-এর থেকে বিয়োগ করতে হবে। তাহলে 8-এর থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, 8-এর থেকে 5কে যদি বিয়োগ করি, তাহলে 5 এবারে 6, 7, 8, 3 হলো। তার মানে এটাই আমাদের যোজ্যতা নির্ণয়, এটাই। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে।